হ্যালো সবাই, কেমন আছো? ভালো থেকো, ভালো রেখো। সবসময় মনে রাখবে সব খারাপের মধ্যেও খানিকটা ভালো কিন্তু আমাদের খুঁজে নিতেই হবে। শুরু করছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা স্যান্ডার সাহেবের পুঁথি। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল আনন্দমেলা ১৪২২ পূজাবার্ষিকীতে। এটি একটি সম্পূর্ণ উপন্যাস যেখানে রয়েছে টানটান উত্তেজনার সঙ্গে একটি দুর্ধর্ষ অভিযান আর রয়েছে লাদাখের অপরূপ সৌন্দর্যের বর্ণনা। যারা লাদাখের রাজধানী লেহ না গিয়ে জাস্কর ভ্যালি গিয়েছো ফুক্তাল মনাস্ট্রি দর্শন করতে, তাদের স্মৃতিগুলো তরতাজা হয়ে উঠবে। আর যারা যাওনি তাদের যাবার ইচ্ছেটা হাজার গুণ বেড়ে যাবে। আমাকে একটু কমেন্ট করে জানিও গল্পগুলো কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আরেকটা কথা, আগের গল্পের লিঙ্কগুলি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সময় করে শুনে নিও। এক এক সময় পার্থমেশোকে দেখে যা হাসি পায় টুপুরের, বিশেষত রোববারের সকালে। পার্থমেশোকে যেন ভূতে পায়। পাঁচ পাঁচখানা বাংলা কাগজ ছড়িয়ে বসবে সোফায়, শব্দজব্দের পাতাগুলো খুলেই। একবার এই কাগজের ছক মেলাচ্ছে, খানিক পরেই চলে যাচ্ছে আরেকটা কাগজে, সেটা শেষ না করেই আবার একটা কাগজ। ছক মেলাতে মেলাতে কখনো আপন মনে গান গেয়ে উঠছে, কখনো অস্থিরভাবে মাথা ঝাঁকাচ্ছে, কখনো বা সোফা ছেড়ে তড়াং লাফিয়ে উঠে পায়চারি করছে ঘরময়। পার্থমেশো তখন পুরো বেভুল দশা। টুপুর তো ছাড়, ওই সময় মিতিন মাসি বুমবুমকে দেখলেও চিনতে পারে না। সুখাদ্য ভরা প্লেট পর্যন্ত তখন চোখে পড়ে না মেশোর। আজও প্রায় সেই হাল। ফ্রেঞ্চ টোস্টের পাহাড় সমান প্লেট সামনে পড়ে ছুঁয়েও দেখছে না। ঠকাঠক পেন্সিল ঠুকছে কপালে, হঠাৎ হঠাৎ ঘাড় ঝোঁকাচ্ছে কাগজে, পরক্ষণে ঠোঁট উল্টে নাচাচ্ছে বুড়ো আঙুল। অর্থাৎ এই শব্দটাও লাগসই হলো না। কোনো মতে হাসি চেপে টুপুর বলল, কি গো মেশো, তোমার ব্রেন আজ ফেল মেরে গেল নাকি? পার্থ যেন শুনতেই পেল না। চোখ পিটপিট করে বলল, শিশুরা কি টানতে ভালোবাসে বলতো? সদ্য কেনা প্রকাণ্ড স্মার্ট টিভিতে অ্যানিমেল প্ল্যানেট দেখছিল বুমবুম। পুটুস করে বলে উঠল, হামা, সেটা তো আমিও ভাবছি, কিন্তু এক ধরনের ধর্মগুরু, দু অক্ষরের। একটু দ্বিধা নিয়ে টুপুর বলল, মোল্লা, পাদ্রি। মিতিন ইংরেজি কাগজে চোখ বোলাচ্ছিল। একটা ফ্রেঞ্চ টোস্ট তুলে নিয়ে বলল, লামাও হতে পারে। হ্যাঁ, লামাই হবে। হামার সঙ্গে আড়াআড়ি মিলবে। পার্থ ঘাড় দোলালো। কিন্তু রাত্রির এক বিশেষ রূপ ৫ অক্ষর। টুপুর অস্ফুটে বলল, নিশুতি রাত কিংবা গভীর রাতে? আসছে না। থার্ড লেটারটা কি দন্তস্ব? মিতিন জিজ্ঞেস করল। তাহলে নিঃসম্পাত হতে পারে। হচ্ছে না, ফোর্থ লেটার সম্ভবত ম। পার্থ ভুরু কোচকালো। আসছে কিছু মাথায়? হুম। ২-৪ সেকেন্ড চেষ্টা করে মিতিন হাল ছেড়ে দিল। কৌতূহলী স্বরে বলল, তা প্রথম অক্ষরটা কি? সেটাও তো ছাই আসছে না। ২ অক্ষরে পরিমাপ। কি হতে পারে? মান? মিতি? কিন্তু মা বা মি দিয়ে কি কোনো বিশেষ ধরনের রাত হয় কি? সত্যিই বেশ কঠিন। মিতিন সায় দিল। খাবার চিবোতে চিবোতে বলল, যাকগে, এবার কানটা একটু খাড়া করো। ঘরে তোমার মোবাইল বাজছে, যাও ধরো। অগত্যা পার্থকে উঠতেই হলো। ধ্যানে ব্যাঘাত ঘটায় মুখ বেজার। পেন্সিল হাতে যাচ্ছে শোয়ার ঘরে। টুপুর হাসতে হাসতে বলল, শব্দ মেলানোর খেলায় কেন যে এত মজা পায় পার্থমেশো। মানুষ জীবটা বড় আজব রে টুপুর। কে যে কিসে কেন আনন্দ পায় তা কি ঠাহর করা সহজ কাজ? কোনো বিজ্ঞানী টেলিস্কোপে চোখ লাগিয়ে রাতের পর রাত বসে থাকেন, তাতেই তাঁর আনন্দ। কেউ হয়তো মাটির তলায় কি আছে তা খোঁজার নেশায় মজে থাকে দিনরাত। কেউ সমুদ্রের নিচে কি আছে তাই নিয়ে মশগুল। আবার কেউ বা হাজার হাজার বছর আগের সভ্যতা খোঁজায় বিভোর।
এত সব বৈচিত্র্য আছে বলেই না মানুষ দুনিয়ার সেরা প্রাণী? কি হাতি কিংবা গন্ডারের মতো নয়। এত ধরনের শখ খেয়াল নেই বলেই না বেচারারা এত শক্তিশালী হয়েও মানুষের হাতে লেজে গোবরে হচ্ছে। তারপর ধর এই যে মানুষের জ্ঞান পিপাসা। বাধ্য ছাত্রীর মতো মিতিন মাসির কথাগুলো শুনছিল টুপুর। এত সুন্দরভাবে গুছিয়ে ব্যাখ্যা করে মিতিন মাসি। সাধে কি টুপুর ছুটি পড়লেই মাসির বাড়ি ছুটে আসে? কত দুরহ ব্যাপার যে জলের মতো বুঝিয়ে দেয় মাসি। এই যে সামার ভ্যাকেশনে এবার সে ঢাকুরিয়া এসেছে, মাত্র ৩ দিনেই কত কিছু যে জানা হয়ে গেল। সেই প্রাচীনকাল থেকে কত দেশের যে লোক এসেছে ভারতে, কিভাবে তারা এখানকার বাসিন্দাদের সঙ্গে মিশে গিয়েছে পুরোপুরি। এই ভারত থেকেই বা কোথায় কোথায় মানুষ পাড়ি জমিয়েছিল, তারা এখন সেখানে কেমন আছে, সবই তো মাসির গল্প শুনে শুনেই জানা হয়ে গেল টুপুরের। মাসির হাতে এখন তেমন কেস টেসও নেই, তাই সারাদিন মাসির সঙ্গ পাওয়া যাচ্ছে। এটাও তো টুপুরের বাড়তি লাভ। এখন দিন কয়েকের জন্য কোথাও একটা বেড়ানো হয়ে গেলেই টুপুরের গরমের ছুটিটা সর্বাঙ্গ সুন্দর হয়। কথাও একটা চলছে বটে, ওড়িশায় শিমলিপালের জঙ্গলে যাওয়ার খোঁজ খবর চালাচ্ছে পার্থ মেশো। তবে প্রোগ্রামটা এখনো ঠিক গুছিয়ে উঠতে পারেনি। আজ মেশোকে আবার খোঁচাতে হবে। মেশো বেড়াতে যথেষ্ট ভালোবাসে, তবু বারবার ঠেলা না মারলে কাজ হবে না। ভাবনার মাঝেই পার্থ ফিরেছে। কাচুমুচু মুখে মিতিনকে বলল, একটা গন্ডগোল করে ফেলেছি বুঝলে। এ আর নতুন কি? মিতিন ঠোঁট টিপল। আমার কাছে কেউ কাউকে আসতে বলে বেমালুম ভুলে মেরে দিয়েছো তাই তো? হ্যাঁ, মানে তুমি কি করে আন্দাজ করলে? তোমার বলার ভঙ্গি দেখে। আরতি চা রেখে গিয়েছে। কাপ তুলে চুমুক দিল মিতিন। মুচকি হেসে বলল, চোর ডাকাত খুনি বদমাইশ সরিয়ে খায় মশাই। তোমার মতো একটা হাবাগোবা লোকের মনের কথা আঁচ করা কি এমন কঠিন? পার্থ দুম করে চটে যাচ্ছিল। কি ভেবে থমকেছে। চোখ সরু করে বলল, তুমি কি আমাকে খেপাতে চাইছো? যাক, ঘট এখনো পুরো খালি হয়নি তাহলে। তা কে আসছেন জানতে পারি? আমার বউবাজার পাড়ারই একজন, মানে আমার প্রেসের কাছেই ভদ্রলোকের দোকান। আমার খুব একটা ঘনিষ্ঠ নন, প্রেসে ছাপাতে টাপাতে আসেন, সেই সূত্রেই চেনা এই যা। তবে তোমার টিকটিকিগিরির যশোগাথা ওর কানেও পৌঁছেছে, আর তাই কি এক জটিল সমস্যা নিয়ে তোমার সঙ্গে দেখা করতে চান। কাল রাত্রিরেই আসতে চাইছিলেন। বার্সেলোনার ফুটবল ম্যাচটা দেখব বলে আমি নিষেধ করেছিলাম, বলেছিলাম রোববার সকালে আসুন। অ তা কখন আসছেন? এসে পড়েছেন, প্রায় গড়িয়াহাটা পেরিয়ে গিয়েছেন। বাড়ির ডিরেকশনটা আরেকবার জেনে নিলেন বলেই পার্থ জলখাবারের প্লেটখানা টানল। দেখ না দেখ, ফ্রেঞ্চ টোস্ট সাফ। হরাস হরাস চুমুক দিচ্ছে চায়ের কাপে। অন্য সময় মেশোর এই তাড়াহুড়ো দেখে হাসত টুপুর। এখন কেমন একটা ধুকপুক করছে বুকটা। কেন আসছেন ভদ্রলোক? কোনো রহস্য ফহস্য আছে কি? মিতিন মাসি কি নেবে কেসটা? যদি নেয় তাহলে তো টুপুরের কপাল খুলে গেল। আরও একবার মাসির সাগরেদি করার সুযোগ মিলবে। এ কি কম কথা? হঠাৎ মিতিন মাসির গলা কানে এলো টুপুরের। এখনই গোফে তা দিস না রে টুপুর, কাঁঠাল এখনো গাছে। টুপুর তাড়াতাড়ি বলল, আরে ধুস, কাঁঠাল না এচোর, তাই বা এখন কি জানি। এচোর হলে তো গাছেই ঝুলে থাকবে, খসে পড়বে না, ঠিক কি না? উহু, কাঁঠালই মনে হচ্ছে রে। মিতিন পার্থর দিকে ফিরল। ভদ্রলোকের কিসের দোকান? সোনার উপর? না, বিয়ের কার্ড বানানো। আমি ছাপিয়ে টাপিয়ে দিই। পুরনো বিজনেস? বিজনেসটা কি পুরনো? আদ্যিকালের। বোধ হয় ২-৩ পুরুষ ধরে এই কারবার করছেন। দোকানের উপরতলায় বাড়ি, সেই বাড়ির বয়সও না হোক ১৫০-২০০ বছর হবে। খসে খসে পড়ছিল, রিসেন্টলি মেরামত হলো, রং টং করালো। নাম কি ভদ্রলোকের? মনোজ।
মনোজ বড়ুয়া। মাস ৩-৪ আগে কাগজে মনোজবাবুর নামটা এসেছিল। কেন? কি সব প্রাচীন পুঁথি-টুথি নাকি পাওয়া গিয়েছিল ওদের বাড়ি থেকে। মিতিন কয়েক সেকেন্ড ভাবল, ঘাড় নেড়ে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, সম্ভবত বৌদ্ধ কোনো ধর্মগ্রন্থ। ভদ্রলোকও নিশ্চয়ই বুদ্ধিস্ট। সে আমি কি করে জানবো? শুধু জানি মনোজবাবুর দেশ পূর্ববঙ্গে, বাংলাদেশে। এবার থেকে এও জেনে রাখো, বাঙালি বৌদ্ধদের পদবী সাধারণত বড়ুয়াই হয়। তার মানে ফিল্ম জগতের প্রবাদ পুরুষ প্রমথেশ বড়ুয়াও বৌদ্ধ? উনি তো বাঙালিই নন, অসমিয়া। মিতিন গুছিয়ে বসলো। বড়ুয়া পদবীটার অনেক হিস্ট্রি আছে, বুঝলে। বড়ুয়া পদবীর বাঙালি বৌদ্ধরা সকলেই প্রায় চট্টগ্রামের বাসিন্দা। তারা প্রায় ৫,০০০ বছর ধরে ওখানে বাস করছে। শুনলে অবাক হবে, চট্টগ্রাম শব্দটা এসেছে চৈত্য গ্রাম থেকে। চৈত্য মানে জানো তো? অতটা মূর্খ ভেবো না। চৈত্য শব্দটা এসেছে চিতা থেকে, অর্থাৎ কোনো বৌদ্ধ সন্ন্যাসীকে পোড়ানোর পর তাঁর চিতাভস্ম দিয়ে যে স্মৃতিস্তম্ভ বানানো হয় তারই নাম চৈত্য। কারেক্ট। অজস্র চৈত্য ছিল বলেই বড়ুয়াদের বাসস্থানের নাম চৈত্যগ্রাম। মুখে মুখে সেটাই হয়ে গিয়েছে চট্টগ্রাম। ওখানকার বড়ুয়ারা ছিল মহাযানী বৌদ্ধ। আবার তারা হিন্দুদের অনেক আচার বিচারও মেনে চলত। পরে অবশ্য বার্মিজ আর সিংহলীদের সংস্পর্শে এসে তারা অনেকটাই গোঁড়া হয়ে গিয়েছে। টুপুরের এসব কচকচানি ভালো লাগছিল না। অধৈর্যভাবে বলল, কিন্তু ভদ্রলোক মাসির কাছে আসছেন কেন? পার্থ মেশো, তিনি তোমায় কি কিছুই বলেননি? জানতেই চাইনি। আমার অত ফালতু কৌতূহল নেই। যার কাছ থেকে ২,০০০ টাকা পেমেন্ট বের করতে ৪ বার তাগাদা মারতে হয়, আগ বাড়িয়ে তাকে প্রশ্ন করতে আমার ভারী দায় পড়েছে। তবে কি তবে? মনোজবাবু কেন আসছেন তা আন্দাজ করতে তোর মাসির মতো টিকটিকি হওয়ার প্রয়োজন নেই। নির্ঘাত ওই পুঁথি-টুথিগুলো খোয়া গিয়েছে। উনি পুলিশের কাছে গিয়েছিলেন, তারা হয়তো পাত্তা ফাত্তা দেয়নি, তাই তোর মাসি শরণাপন্ন হচ্ছেন। একেবারেই ভুল অনুমান। মিতিন মাথা ঝাঁকিয়ে বলল, কদিন আগে যে পুঁথি নিয়ে কাগজে খবর বেরিয়েছে সেটা চুরি গেলে অবশ্যই আর একটা বড়সড় নিউজ হতো, এবং পুলিশও চুরিটাকে হেলাফেলা করতে পারত না। সুতরাং রহস্যটা অন্য কিছু, আর তা যথেষ্ট গভীর। ওই ভেবেই নাচো, পার্থ তাচ্ছিল্যের সুরে বলল। তবে একটা কথা বলে রাখছি, বিনে পয়সায় একদম খাটবে না, তাতে কিন্তু আমার ব্যবসার ক্ষতি হবে। টুপুর অবাক মুখে বলল, কেন? বারে, তোর মাসি মাগনায় কাজ উদ্ধার করে দিলে উনি তো ধরেই নেবেন আমরা খুব মালদার, এবং আমাদের পয়সা কড়ি না দিলেও চলে। অতএব ভবিষ্যতে আমাকেও পেমেন্ট দিতে বহুত হয়রান করবেন। পার্থ মেশোর বিটকেল যুক্তিতে টুপুর হেসে উঠতে যাচ্ছিল, তার আগেই কলিং বেলে ঝংকার। বুম বুম সাই সাই ছুটে গিয়েছে দরজায়। পিছন পিছন পার্থ। পাল্লা খুলতেই দৃশ্যমান হয়েছেন মনোজ বড়ুয়া। বয়স বছর ৫৫, বেটে খাটো, মাথা জোড়া টাক, গায়ের রং ফর্সা, মুখটি মঙ্গোলিয়ান ধাঁচের। পাজামা পাঞ্জাবি পরা মনোজ ভারী বিনয়ী ভঙ্গিতে নমস্কার করলেন মিতিনকে। পার্থর আহ্বানে পায়ে পায়ে গিয়ে বসেছেন সোফায়। মিতিন জিজ্ঞেস করলো, চা খাবেন না কফি? এই জ্যৈষ্ঠের গরমে এতটা পথ ড্রাইভ করে এলেন, ঠান্ডা শরবতও নিতে পারেন। মনোজ যেন সামান্য চমকেছেন। হাতে গাড়ির চাবিটা ঝুলছিল। ঈষৎ অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি ঢুকিয়ে রাখলেন পকেটে। সামান্য ইতস্তত করে বললেন, কিচ্ছু লাগবে না, প্লেন জল হলেই চলবে। দিচ্ছি। আপনি বোধহয় খুব ডিস্টার্বড। শান্ত হয়ে বসুন। জল খেয়ে মনোজ একেবারে চুপচাপ, কথাই বলছেন না। ভদ্রলোককে সহজ করার জন্য মিতিনি শুরু করলো আলাপচারিতা। সামনের সোফায় বসে বলল, আমাদের বাড়ি চিনতে নিশ্চয়ই অসুবিধে হয়নি? জবাব দিলেন না মনোজ, শুধু ঘাড় নাড়লেন দুদিকে। আপনাদের আদিবাড়ি তো চট্টগ্রাম, তাই না? প্রপার চট্টগ্রাম নয়, তবে তার কাছেই। এবার স্বর ফুটেছে মনোজের। আমাদের দেশ রাঙামাটি। এক সময় যার নাম ছিল রক্তমৃত্তিকা, ঠিক বলছি? হ্যাঁ।
আপনারা তো শুনলাম বউবাজারের পুরনো বাসিন্দা, রাঙামাটি থেকে সরাসরি চলে এসেছিলেন। না, 10-11 পুরুষ আগে আমরা ঢাকায় যাই, বিক্রমপুর, পরে সেখান থেকে কলকাতা। ও, তা কলকাতায় এখন কে কে আছে আপনার? আমার জ্যাঠতুতো খুড়তুতো দাদা ভাইরা, তাদের ফ্যামিলি, আমার স্ত্রী ছেলে। যৌথ পরিবার নাকি আপনাদের? ছিল, এখন যে যার মতো পৃথক। একই বাড়িতে? হ্যাঁ, আলাদা আলাদা অংশে। ও, তা শরিকে শরিকে সম্পর্ক কেমন, সদ্ভাব আছে? মোটামুটি, বলে একটুক্ষণ থেমে রইলেন মনোজ। তারপর আচমকাই বদলে গিয়েছে তার স্বর। কাঁদো কাঁদো গলায় বললেন, আমার দেবলের বড় বিপদ ম্যাডাম। আমি যে তাকে নিয়ে কি টেনশনে ভুগছি আপনাকে বোঝাতে পারবো না। মিতিন ঝুঁকলো সামান্য। কে দেবল? আমার একমাত্র ছেলে। খেয়ালের ঝোঁকে বেরিয়ে এখন তার প্রাণ সংশয় দশা। সে বেঁচে আছে কি নেই তাও বুঝতে পারছি না। আপনি অনুগ্রহ করে তার একটা খবর এনে দিন। ভগবান তথাগতর কৃপায় যদি সে এখনো জীবিত থাকে, দয়া করে তাকে রক্ষা করুন। টুপুর স্তম্ভিত। পার্থ ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। মিতিনের কপালে চওড়া ভাঁজ। তিনজনের কেউই বুঝি কল্পনা করতে পারেনি মনোজ বড়ুয়া এমন একটা সমস্যা নিয়ে হাজির হবেন আজ। মনোজ বড়ুয়ার কথাগুলো মোটেই বোধগম্য হচ্ছিল না টুপুরের। একে তো ঘটনার পরম্পরা থাকছে না, তার উপর ছেলে নিরুদ্দেশ। নাকি বাড়িতে বলে কয়েই গিয়েছে, তাও যেন স্পষ্ট হচ্ছে না। একবার বলছেন ছেলে কাশ্মীর থেকে ফোন করেছিল, পরক্ষণে বলছেন ফোনটা ছেলের নম্বর থেকে আসেনি, কেউ জোর করে দেবলকে দিয়ে কথা বলাচ্ছিল। মাসি যে খুঁটিয়ে কিছু জিজ্ঞেস করবে তারও জো নেই। মাঝে মাঝে গলা ছেড়ে যা হাউমাউ করে উঠছেন ভদ্রলোক। পার্থমেশো তো বিরক্ত হয়ে চলেই গেল পাশের ঘরে। টুপুরেরও কৌতূহল মাথায় উঠেছে। এখন এই ঘ্যান ঘেনে ভদ্রলোক মানে বিদেয় হলেই সে যেন বাঁচে। মিতিনেরও হিমশীতল রূপটা বদলে গেল আচমকা। রীতিমতো রূঢ় গলায় বলল, আমার এখন দরকারি কাজ আছে, আপনি এবার আসুন তো। থতমত খাওয়া মুখে মনোজ বললেন, তাহলে আমার ছেলের ব্যাপারটা? সরি, মিতিনের সাফ জবাব। বোগাস কেস আমি নিই না। ছেলে আপনার বহাল তবিয়েতেই আছে। আপনি বিশেষ কোনো উদ্দেশ্যে আষাঢ়ে গল্প ফাঁদছেন। কি বলছেন আপনি? মনোজের মুখ ফ্যাকাশে দেখালো। ছেলেকে বাঁচাতে বলার পিছনে একজন বাবার কি উদ্দেশ্য থাকতে পারে? ধান্দাটা যে কি সে আপনিই ভালো জানেন। বিচ্ছিরি কর্কশ স্বরে বলল মিতিন। টুপুর হা। ঘরে আসা কোনো ভদ্রলোকের সঙ্গে মাসি এই সুরে কথা বলছে, এ যেন অকল্পনীয়। টুপুরকে আরো বিস্মিত করে মিতিন তেরিয়াভাবে বলল, আপনার ছেলে যে সত্যিই নিপাত্তা তার কোনো প্রমাণ আছে? মনোজ এবার আমতা আমতা করছেন। আসলে হয়েছে কি, পুলিশের কাছে তো যায়নি, ডায়েরিও লেখায়নি। ধানাই পানাই ছাড়ুন, সাফ সাফ বলুন হ্যাঁ কি না। না। সে কবে থেকে নিখোঁজ? ধরুন বুধবার। একটুক্ষণ চিন্তা করে বললেন মনোজ। পর মুহূর্তে মাথা জাকাচ্ছেন, না না, বুধবারেই তো দেবল ফোন করেছিল। ফের উল্টো সিধে বকছেন? মিতিন ধমক দিল। কোথা থেকে ফোন করেছিল ছেলে? কাশ্মীরের শ্রীনগর। মানে তাই তো বলল দেবল। সে কবে শ্রীনগর গিয়েছিল? বোধহয় আগের দিন। ওই দিনও হতে পারে। আশ্চর্য, কবে ছেলে কাশ্মীর গিয়েছে তাও গুলিয়ে ফেলছেন। সে আদৌ কোথাও যাচ্ছে কিনা কিছুই তো বাড়িতে জানায়নি। আর 5টা দিনের মতোই মঙ্গলবার সকালে চান খাওয়া করে পিঠে ল্যাপটপ চাপিয়ে বেরিয়ে গেল। তারপর ফোন পেলাম তো ওই পরের দিন। রোজ কোথায় যেত আপনার ছেলে? অফিসে? না না, সারাটা দিন এশিয়াটিক সোসাইটির লাইব্রেরিতে পড়ে থাকতো। কেন? গবেষণা করতো বুঝি। ওই আর কি, খ্যাপামিও বলতে পারেন। অত ভালো রেজাল্ট করলো এমএ পরীক্ষায়, কিন্তু চাকরি বাকরির লাইনে গেলই না। বইয়ের মধ্যে মুখ গুজে থাকাটাই ছিল ওর জীবন। সে কি বিষয়ে রিসার্চ করছিল? তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রসার বা ওই জাতীয় কিছু।
আমি সঠিক বলতে পারবো না। তা মঙ্গলবারেও কি আপনার ছেলে এশিয়াটিক সোসাইটির লাইব্রেরিতে গিয়েছিল? লাইব্রেরিয়ান বললেন, দুপুর 12টা পর্যন্ত ওখানে ছিল দেবল। তবে অন্য দিনের মতো পড়াশোনা করছিল না। মাঝে মাঝেই মোবাইল ফোনে কথা বলছিল আর ল্যাপটপ খুলে কী সব কাজ করছিল। তারপর হঠাৎই ব্যাগ গুছিয়ে লাইব্রেরি ছেড়ে বেরিয়ে যায়। রাতে খোঁজ নেই, পরের দিন সে শ্রীনগরে। তার পরের দিন থেকে আর কোনো সাড়া শব্দ নেই। মনোজের গলা আবার ধরা ধরা। যে ছেলে বই ছাড়া দুনিয়ার কিছুটি জানে না, কলকাতা ছেড়ে নড়তেই চায় না, তার এমন বিচিত্র আচরণে নার্ভাস হওয়াটা কি খুব অস্বাভাবিক? 4 দিন চলে গেল, সে একটিবারের জন্য কারোর সঙ্গে যোগাযোগ করলো না। আপনি বলুন, এর পরেও কি বাবা মা ভয় পাবে না? আপনার ছেলে তো কচি খোকা নয় মনোজবাবু। হয়তো সে নিজের মনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ফোন করার কথা তার মাথাতেই নেই। সে যে বিপদে পড়েছে এমন একটা উদ্ভট ধারণা আপনার হলো কেন? উদ্ভট নয় ম্যাডাম, বিশ্বাস করুন। দেবল শেষ ফোনটা ওর মোবাইল থেকে করেনি। সেটা এসেছিল একটা ল্যান্ডলাইন থেকে। ওর গলাটাও কেমন যেন শোনাচ্ছিল। উত্তেজিত, নার্ভাস। যা বলল সেও তো কম মারাত্মক নয়। কি রকম? সে নাকি এক্ষুনি একটা বিপজ্জনক কাজে বেরোচ্ছে। সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা যতটা, প্রাণ হারানোর ঝুঁকিও নাকি ততটাই। কেন? কোথায় যাচ্ছে সে? স্পষ্ট কিছু জানালো না, শুধু বলল কোন গুম্ফায় নাকি রত্নখনির সন্ধান মিলেছে। পিছনে ফেউ লাগার আগে সেখানে পৌঁছতে হবে। ফেউ মানে? আরও কেউ সেই খনির খোঁজ পেয়েছে নাকি? রত্নখনি মানেটাই বা কি? জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না ম্যাডাম। তবে আমার মনে হয়। মনোজ হঠাৎ চুপ করে গেলেন। ভাবছেন কি যেন। মিতিন চোখা স্বরে বলল, সম্প্রতি বাড়িতে একটা বৌদ্ধ পুঁথি পাওয়া গিয়েছিল। তার সঙ্গে আপনার ছেলের হঠাৎ কাশ্মীর যাওয়ার কোনো সম্পর্ক আছে কি? মনোজ মাথা দোলালেন। আমিও তাই সন্দেহ করছি। কেন? কাগজের খবরটা প্রকাশ হোক এটা দেবলের মোটেই ইচ্ছে ছিল না। আমার জারতুতো দাদার ছেলে অতি উৎসাহী হয়ে এক সাংবাদিক বন্ধুকে জানায়, তাতেই খবরটা চাউর হয়। খুব বিরক্ত হয়েছিল দেবল। তারপর থেকে পুঁথিগুলো সে নিজের জিম্মাতেই রাখত। এশিয়াটিক সোসাইটির লাইব্রেরিতেও কখনো নিয়ে যায়নি। পাতাগুলোর ফটো তুলে ওই ফটোগুলো নিয়েই পড়াশোনা করছিল দেবল। ওই পুঁথি থেকেই হয়তো ও অজানা কিছু জানতে পেরেছিল। সেই টানেই হয়তো। পুঁথিগুলো ঠিক কিরকম, তালপাতার নাকি প্লেটের লেখা? মানে প্লেটের উপরে লেখা? কোনোটাই নয়, পুরনো কাগজের, ঝুরঝুরে হয়ে গিয়েছিল। একটা পাতলা কাঠের বাক্সে যত্ন করে রেখেছিল দেবল। বাক্সটা ধরুন 1 ফুট বাই 1 ফুট। মনোজ একটু থেমে থেকে বললেন, পরশু আবিষ্কার করলাম কাঠের বাক্সখানা নেই। সম্ভবত দেবল সঙ্গে নিয়ে গিয়েছেন। সম্ভবত বলছেন কেন? কারণ দেবল শেষ যেদিন ফোন করলো সেই রাত্রেই বাড়িতে একটা চোর এসেছিল। রেনপাইপ বেয়ে উঠে দেবলের চিলেকোঠার ঘরেই হানা দিয়েছিল চোর। আমার দৃঢ় বিশ্বাস সে বাক্সটার সন্ধানেই এসেছিল, কিন্তু পাইনি। কিভাবে বুঝলেন? ওটা একদম সামনে থাকতো যে, দেবলের মাথার বালিশের পাশে। ঘরে ঢুকলেই যে কারোর চোখে পড়বে। ওই জিনিস খুঁজতে কেউ গোটা ঘর তছনছ করে? পাইনি বলে বোধহয়। মনোজ ঢোক গিললেন। চোরের কথা ভেবেই তো আরো ভয় পাচ্ছি ম্যাডাম। বোধহয় এমন একটা কিছু আশঙ্কা করেই দেবল ফেউয়ের কথা বলছিল। হতে পারে। মিতিন এবার নড়ে চড়ে বসল। এখন মনে হচ্ছে আপনার আগমন নেহাত অযৌক্তিক নয়। আপনি তাহলে দায়িত্ব নিচ্ছেন? মনোজের চোখ জলজল করে উঠল। ছেলেটাকে বাঁচাবেন তো? দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা আর একটু বুঝি। মিতিন আবার সহজ স্বরে কথা বলছে। মাসির হঠাৎ হঠাৎ বদলে যাওয়া মুখটা দেখে, টুপুরের ভেবলে যাওয়া মুখখানা একবার দেখে নিয়ে মিতিন বলল, ওই পুঁথি পেলেন কোত্থেকে? দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা আর একটু বুঝি। মিতিন আবার সহজ স্বরে কথা বলছে। মাসির হঠাৎ হঠাৎ বদলে
টুপুরের ভেবলে যাওয়া মুখখানা একবার দেখে নিয়ে মিতিন বলল, ওই পুঁথি আপনি পেলেন কোত্থেকে? বাড়িতেই তো ছিল, শোয়ার ঘরের মাথার একটা কুলুঙ্গিতে। আমরা অবশ্য একেবারেই জানতাম না। বহুকাল বাড়িটায় হাত পড়ে না, কড়িবর্গার হাল খুব খারাপ হয়ে গিয়েছে, তাই এবার আমার অংশে মিস্ত্রি লাগিয়েছিলাম। ওরাই কুলুঙ্গি থেকে একটা ছোট লোহার তোরং বের করে, তার মধ্যেই কিছু পুরনো বইপত্রের সঙ্গে ছিল ওই পুঁথি। আমি ওর মূল্য বুঝতে পারিনি। দেবলী বলল ওটা নাকি অমূল্য সম্পদ, কোনো এক সাহেবের লেখা। কাগজে তো সেসব কথা ছিল না, শুধু লিখেছিল প্রাচীন এক মূল্যবান পুঁথি মিলেছে। পাছে বেশি হইচই হয় তাই দেবলী গোপন করেছিল। আপনাদের বাড়িতে ওই পুঁথি এলো কি করে, সেই ধাঁধারও সমাধান করেছে দেবল। আমাদের বংশের ঠিকুজি কুলুজি ঘেটে ঘেটে ও দেখেছে ৮ পুরুষ আগে আমাদের বড়ুয়া পরিবারেরই একজন বিক্রমপুর থেকে কলকাতায় চলে এসেছিল, নাম হেমকান্ত বড়ুয়া। তিনি বিয়ে থা করেননি। বৌদ্ধ ধর্ম নিয়ে তার পড়াশোনা ছিল বিস্তর। সিকিম আর দার্জিলিংয়ের অজস্র গুম্ফাতেও যাতায়াত করেছেন বেশ কয়েকবার। সেই সময় নাকি ওই সাহেবের সঙ্গে তার পরিচয় হয়। এইসব তথ্য দেবল পেল কিভাবে? ওই সাহেব আর হেমকান্ত নাকি এশিয়াটিক সোসাইটিতে গবেষণা করতেন তিব্বতের বৌদ্ধ ধর্ম নিয়ে। সোসাইটির লাইব্রেরির পুরনো জার্নালেই নাকি এসবের উল্লেখ আছে। সাহেব নাকি এদেশেই মারা যান তিব্বতে যাওয়ার পথে। দেবলের ধারণা হেমকান্ত তখন পুঁথিটি রক্ষা করার জন্য নিজের কাছে রেখেছিলেন। আমাদের এই কলকাতার বাড়িটি তৈরি হয় সিপাই বিদ্রোহের আগের বছর। তখন থেকেই এ বাড়িতে কোনোভাবে রয়ে গিয়েছে পুঁথিটি, হেমকান্তর দৌলতে। মিতিন মাথা দোলালো। এবার খানিকটা পরিষ্কার হলো। তার সাহেবের নামটা জানতে পারি? বলেছিল দেবল, কি একটা খটোমটো নাম, মনে পড়ছে না। বটে। তাই এই পুঁথিটা কি আপনি স্বচক্ষে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, অন্তত ৩-৪ বার। কোন ভাষায় লেখা? সংস্কৃত, পালি নাকি গ্রিক ল্যাটিন? দেখে আমার সংস্কৃত মনে হচ্ছিল, কিন্তু দেবল বলল ওটা নাকি বাংলা। ওরকম সংস্কৃতের ছাঁদে বাংলা হরফ আমি আগে কখনো দেখিনি। সাহেব বাংলায় লিখেছেন? আশ্চর্য তো। টুপুর প্রশ্ন করে ফেলল, কি লেখা ছিল? প্রথম কয়েক পাতা ভগবান তথাগতর উদ্দেশ্যে নিবেদিত শ্লোক, আমরা বৌদ্ধরা যাকে বলি সূত্র। তারপর হাতে আঁকা কয়েকটা ছবি, পাহাড় পর্বতের, মাঝে মাঝে কিছু লাইন টানা, যেন কোনো দিক নির্দেশ। শেষে পাহাড়ের মাথায় অবলোকিতেশ্বর, আর নিচে কি সব হিজিবিজি কাটা আছে। মিতিন শুনল নীরবে, মন্তব্য না করে হেলান দিয়েছে সোফায়। মিনিট খানেক পর হঠাৎই টান টান গম্ভীর স্বরে বলল, আপনার কেসটা আমি নিলাম, তবে সফল যে হবই এই গ্যারান্টি দিতে পারছি না। আপনি দায়িত্ব নিচ্ছেন, এটাই তো আমার সৌভাগ্য। এরপর বাকিটা আমার কপাল। মেঘ সরে এতক্ষণে এক ফালি হাসি ফুটেছে মনোজের মুখে। উৎসাহিত গলায় বললেন, আপনি তাহলে যাবেন কাশ্মীর? যেতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব, পারলে কালই। একটুও সময় নষ্ট করা বোধহয় ঠিক হবে না। টুপুর ফস করে বলে ফেলল, তাহলে তো মাসিকে প্লেনে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, যেভাবে ম্যাডামের সুবিধে, খরচ খরচা নিয়ে ভাবতে হবে না। টুপুরকে চমকে দিয়ে পকেট থেকে ২,০০০ টাকার বান্ডিল বের করলেন মনোজ। আপাতত এতেই চালিয়ে নিন। আমার জোয়ান ছেলেটাকে ভালোই ভালোই ফিরিয়ে আনতে পারলে পুরো ৫ লাখই দেব ম্যাডাম। মিতিন যেন একটুও অবাক হয়নি, নোটের তারার দিকে তাকালোই না, ঠান্ডা গলায় বলল, আমার যে আরও কয়েকটা প্রশ্ন আছে মনোজবাবু। বলুন ম্যাডাম। আপনি প্রথমেই পুলিশে না গিয়ে আমার কাছে এলেন কেন? সত্যি বলবো, আমি চাই না ব্যাপারটা বেশি জানাজানি হোক, তাহলে হয়তো দেবলের বিপদ আরও বাড়তে পারে। তাছাড়া পুলিশের উপর আমার তেমন আস্থা নেই। ওরা আমার আশঙ্কাকে আদৌ আমল দেবে কিনা তা নিয়েও আমার যথেষ্ট সংশয় আছে। আচ্ছা, শ্রীনগর থেকে আপনার ছেলে যে ফোন করেছিল সেই নম্বরে আর যোগাযোগ করেছিলেন? অনেকবার, শুধু রিং হয়ে যাচ্ছে, কেউ তুলছেই না। নম্বরটা আমায় দিন, আর আপনার ছেলের মোবাইল নম্বরটাও।
মোবাইলটা তো সুইচড অফ। তবুও দিন, আপনার ছেলের ফটোও চাই একটা। এনেছি ম্যাডাম। বুক পকেট থেকে এবার একটা ছোট খাম বাড়িয়ে দিলেন মনোজ। বললেন, এটা রিসেন্ট ফটো, গত মাসে বুদ্ধ পূর্ণিমার দিন তোলা। খাম খুলে ফটোটায় একবার চোখ বোলালো মিতিন। টুপুরও দেখছিল উকি মেরে। এক ঝকঝকে তরুণ, গালে দাড়ি, চোখে চশমা। ফটোটা খামে চালান করে মিতিন সামান্য হালকা সুরে বলল, আমার উপর পুরো দায়টা চাপাচ্ছেন মনোজবাবু, আপনিও সঙ্গে চলুন। উপায় নেই ম্যাডাম, ছেলের চিন্তায় তার মা প্রায় শয্যা নিয়েছেন, তাকে ফেলে নড়ি কি করে। মিতিন আর কিছু বলল না। মনোজ গলা ঝাড়লেন, তাহলে এখন উঠি ম্যাডাম? আসুন। কদ্দূর কি এগোলেন টাইম টু টাইম জানালে ভালো হয়, বুঝতেই তো পারছেন কিরকম টেনশনে থাকবো। চেষ্টা করব যদি জানানোর মতো কিছু ঘটে তো। মনোজ বেরিয়ে যেতে না যেতেই হুড়মুড়িয়ে পার্থর আবির্ভাব। বোঝাই যায় কান খাড়া করে এ ঘরের প্রতিটি বাক্য গিলছিল এতক্ষণ। নোটের গোছা হাতে তুলে ওজন দেখছে। খুশি খুশি মুখে বলল, গোনার দরকার নেই, পুরো 2 লাখই আছে, কি বলো? মনে তো হচ্ছে। ভাগ্যিস লোকটাকে সত্যি সত্যি ভাগিয়ে দাওনি। তবে আমার কিন্তু বেশ অবাক লাগছে, চিপ্পুস পার্টি ঝটাকসে 2 লাখ ফেলে দিয়ে গেল। খুবই রহস্যজনক। বুনো হাঁসের পিছনে তাড়া করার জন্য? তোমার গবেষণা এখন থামাবে? চটপট গিয়ে নেটে বসো, ফ্লাইটের টিকিটগুলো করো, যেন কালই বিকেল বিকেল শ্রীনগর পৌঁছতে পারি। যথা আজ্ঞা শ্রীমতী টিকটিকি। চল রে টুপুর, এক্ষুনি তোর মার সঙ্গে একটু কথা বলে নি। বুম বুম ঘরময় নেচে বেড়াচ্ছে, কি মজা কি মজা, আমরা পাহাড় দেখব। ভাইয়ের উল্লাসধ্বনি শুনতে শুনতে টুপুর শুকনো গলায় বলল, আজই আমায় বাড়ি পাঠিয়ে দেবে বুঝি? মিতিন মুচকি এসে বলল, ধুর বোকা, তোর গরমের জামা কাপড় আনাতে হবে না? টুপুর সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছিল, আবার ধপ করে বসে পড়েছে। হৃৎপিণ্ড লাফাচ্ছে তড়াক তড়াক। সে যে আনন্দে অজ্ঞান হয়ে যায়নি এই না ঢের। এই গরমে ভূস্বর্গ ভ্রমণ ভাবা যায়? উড়োজাহাজ থেকে বাইরের পৃথিবীটা দেখছিল টুপুর, জানালার কাছে চোখ লাগিয়ে। আকাশ আজ পুরো নির্মেঘ বলে নিচের মাঠঘাট প্রান্তর নদীনালা দিব্যি দেখা যায়। ঠিক দেখা নয়, বোঝা যায়। ভূপৃষ্ঠের রং বদলে যাচ্ছে ক্রমশ। দিল্লি থেকে প্লেন ছাড়ার পর বেশ খানিকক্ষণ সবজেটে ছিল, তারপর কখনো খয়েরি কখনো বাদামি। এবড়ো খেবড়ো পাহাড় উঁচু হয়ে গেল আচমকা। তার মাথায় মাথায় বরফের রেখা। কি সুন্দর কি সুন্দর, তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়। কলকাতা থেকে দিল্লি আসার সময়ে বুম বুম জানালার ধারে বসেছিল। শ্রীনগর পর্যন্ত বাকি পথটুকু টুপুরের পালা। ভাগ্যিস টুপুর বুদ্ধি করে এই বন্দোবস্তটা করেছিল, নইলে নিসর্গের এমন অপরূপ ভোলবদল তার অদেখাই থেকে যেত। টুপুরের পাশে পার্থ। হঠাৎ মেশোর গলা কানে এলো টুপুরের, কিরে খাবি কিছু? প্লেনের সরু প্যাসেজে ট্রলি নিয়ে হাজির 2 বিমান সেবিকা। ফিরে তাদের ঝলক দেখল টুপুর। মাথা নেড়ে বলল, আমার তেমন খিদে পাইনি। আমার কিন্তু থোড়া থোড়া ভুক লাগছে। দিল্লির ফ্লাইটে লাঞ্চটা তেমন জমেনি। চিকেনের পিসগুলো কেমন ছিবড়ে ছিবড়ে ছিল। খাও না যা ইচ্ছে, স্যান্ডউইচ নি কি বল? সকাল থেকে তোর মাসি যা ঘোড়ায় জিন লাগিয়ে ছুটছে, শ্রীনগর পৌঁছে হয়তো আবার দৌড়। মুখে কিছু গোজারি টাইম মিলবে না। ভালো চাস তো পেটে কিছু লোড কর, চিপস কাজু এনিথিং। বুম বুম আইল সিট থেকে বলল, আমার 2 প্যাকেট চিপস চাই বাবা, আমি একা খাবো। না, দুটোই কিনছি, একটা তোমার একটা দিদির, ঠিক আছে? ঠোঁট উল্টে কাজ ঝাঁকিয়ে বিচিত্র ভঙ্গি করছে বুম বুম। টুপুর হেসে ফেলল। ঝুঁকে দেখল ওদিকের আইল সিটে বসে থাকা মিতিন মাসিকে। ল্যাপটপ খুলে গভীর মনোযোগে কি যেন পড়ছে মাসি। ওই ফ্লাইটেও সারাক্ষণ ল্যাপটপে ডুবেছিল। মগজে কি যে ঢোকাচ্ছে কে জানে। চিপসের প্যাকেট হাতে নিয়ে টুপুর ফের চোখ রাখলো জানালায়। এবার পার্থর গলা, তোর মাসিটা বহুত চালু আছে বুঝলি। মিতিন মাসি যে বুদ্ধিমতী এ আর নতুন কি কথা।
তার সঙ্গে এখন নাটক করার প্রতিভাও যুক্ত হয়েছে রে। তার মানে দেখলি না মনোজবাবুকে প্রথমে এক প্রস্তর দাবরানি, তারপর হেব্বি গ্র্যাভিটি দেখিয়ে ভদ্রলোককে কৃতার্থ করার ভান, ব্যাস তাতে মনোজ ফ্ল্যাট। দিব্যি কাজের ছুতোয় ফুল ফ্যামিলির কাশ্মীর ভ্রমণের বন্দোবস্ত হয়ে গেল, খরচ খরচা সমেত। গতকাল মনোজবাবুর সঙ্গে মিতিন মাসির রুক্ষ ব্যবহার যে অনেকটাই অভিনয় তা টুপুরও মানে। তবু মেশোর কথার প্রতিবাদ করে বলল, ছুতো বলছো কেন, মাসি তো কাজেই যাচ্ছে। আরে ছাড়, একটা 25-26 বছরের ছেলেকে পাহাড় পর্বতে ভরা কাশ্মীরে খুঁজে পাওয়া সম্ভব নাকি? সন্তর্পণে স্যান্ডউইচের মোড়ক খুলতে খুলতে পার্থ চোখ টিপল। এবার আমাদের আসল কাজে নামতে হবে, বুঝলি? সেটা কি? কাশ্মীরের প্রতিটি টুরিস্ট স্পট চষে ফেলবো। টুরিস্ট স্পট চষে ফেলবো। গুলমার্গ, সোনমার্গ, খিলানমার্গ, পহেলগাঁও, চারখানা মুঘল গার্ডেন, উলার লেক, কিচ্ছুটি বাদ দেওয়া চলবে না। যা, তা হয় নাকি? মাসি কি বেড়াতে যাচ্ছে? আরে আমরাও কি বেড়াবো? পার্থ খিকখিক হাসছে। ঘোরাঘুরি তো তদন্তেরই পার্ট। কে বলতে পারে দেবল ওইসব জায়গায় লুকিয়ে নেই? অভিযানের গপ্প ফেদে বাবাকে ঘাবড়ে দিয়ে হয়তো সে এখন ঝিলম নদীতে ট্রাউট মাছ ধরছে। ইস, তুমি কি যে বলো না। টুপুরো হাসছে, একটু একটু যেন কৌতূহল ফুটলো গলায়। তা যদি এদিক সেদিক যাই, কিভাবে ঘুরবো? কন্ডাক্টেড ট্যুর? আরে ছো, সঙ্গে একটা গাড়ি না থাকলে জমে? তোর মাসি যে অত টাকা পেল, খরচা করতে হবে না? প্রয়োজনে সিনিক স্পটগুলোয় নাইট হল্ট করব, তন্ন তন্ন করে খুঁজবো ছেলেটাকে। হা হা। তুমি কি দেবল বড়ুয়ার গায়েব হওয়াটাকে একেবারেই পাত্তা দিচ্ছ না? দেওয়ার তো কোনো কারণও দেখি না। তাহলে মিতিন মাসি বুঝি এমনি এমনি সিরিয়াস হয়ে গিয়েছে, স্রেফ অকারণে? তোর মাসির তো এটাই রীতি রে, একটা অতি সরল ঘটনাকে ক্রমশ জটিল করে বাহবা কুড়োয়। পার্থ স্যান্ডউইচে প্রকাণ্ড কামড় বসালো, পেপার ন্যাপকিনের ঠোঁট মুছে বলল, তুই নিজেই ভেবে দেখ, কেসটায় কি আছে? লেখাপড়া নিয়ে পাগল এক ছেলে কিছুর একটা গবেষণায় মেতে হুট করে কাশ্মীর চলে এসেছে। বাবা মাকে হয়তো জানিয়ে আসেনি, তাতেই বা কি? সাচ্চা গবেষকদের ওসব হুঁশ থাকে নাকি? এখানে এসে ছেলেটাকে কোথাও একটা যাচ্ছে তা নিয়ে তার বাবা মা উৎকণ্ঠিত থাকতে পারে। এখানে এসে ছেলেটা যে কোথাও একটা যাচ্ছে তা নিয়ে তার বাবা মা উৎকণ্ঠিত থাকতেই পারে, কিন্তু মিতিনের সেখানে কি ভূমিকা? এ যেন পয়সা দিয়ে তোর মাসিকে ছেলেটার বডিগার্ড ফিট করে দিল। থার্ড আইয়ের মালকিন বিখ্যাত গোয়েন্দা প্রজ্ঞা পারমিতা মুখার্জিকে কি এই কাজ মানায়? না মেশো, তুমি বোধহয় ঠিক বলছো না। এই কেসে কোনো এক সাহেবের লেখা বৌদ্ধদের কি সব পুঁথিটুতির ব্যাপার আছে। তার উপর মনোজবাবুর বাড়িতে পুঁথি সরানোর জন্য চোর ঢুকেছিল। মনোজবাবুর সব ইনফরমেশনে অনেক ভেজাল আছে রে টুপুর। তোর মাসি হয়তো এখনো ধরতে পারেনি, কিন্তু আমি এক এক করে বলে দিতে পারি। কি রকম? তাহলে গোড়া থেকেই বলি। ছেলে মঙ্গলবার এশিয়াটিক সোসাইটি থেকে আর বাড়িই ফিরল না, তখন কি বাবা মার টনক নড়েছিল? উত্তরটা যদি না হয়, তাহলে বুঝতে হবে ছেলে মাঝে মাঝেই রাতে বাড়ি ফেরে না। সুতরাং সে হঠাৎ কাশ্মীর গেল কি কামস্কাটকা, তা নিয়ে মনোজবাবুদের উচাটন হওয়ার কোনো মানে হয় না। খেয়াল করে দেখ, মঙ্গলবার রাতের প্রসঙ্গটা কিন্তু মনোজবাবু এড়িয়ে গিয়েছেন। তারপর ধর বুধবার ছেলের ফোন এলো, আবার বুধবার রাতেই চোর বাড়িতে হানা দিল। এটা যেন কেমন কেমন লাগে না? ছেলের ব্যাপারে থানায় না যান, চোরের কথা কি মনোজবাবুর পুলিশকে জানানো উচিত ছিল না? টুপুর অস্ফুটে জিজ্ঞেস করলো, কেন জানাননি বলো তো? আমারও তো সেটাই প্রশ্ন। তাছাড়া চোরের আগমন কখন ডিটেক্ট করলেন সে ব্যাপারেও তিনি আশ্চর্য রকমের নীরব। শুধু তাই নয়, ছেলে যে পুঁথির বাক্সখানা নিয়ে গিয়েছে তা তিনি কবে আবিষ্কার করলেন? শুক্রবার। অথচ চোর বুধবার রাতে ঘর লণ্ডভণ্ড করে গিয়েছে, এবং পুঁথির বাক্স তো তখনই নেই। গল্প দুটো মিলছে কি? গোজামিল মনে হচ্ছে না? হ্যাঁ গো, গোলমেলেই ঠেকছে। টুপুরকে মানতেই হলো।
তাও সংশয় মাখা স্বরে বলল, কিন্তু মেশো, মনোজবাবু মিছিমিছি গল্প ফাঁদলেন কেন? 5 লাখ টাকা দেবেন বলেছেন, তাই বা কি কারণে? এটাও বুঝলি না যে কোনোভাবেই ছেলের পিছনে তিনি গোয়েন্দা লাগাতে চান, আর তার জন্য একটা জুৎসই যুক্তি খাড়া করতে হবে তো। ওই পুঁথির কাহিনী দিয়ে দিব্যি একটা রহস্যের টোপ তৈরি হলো। তোর মাসিও অমনি খপাত করে বড়শি দিয়ে গিলে নিল। পার্থ ভুরু নাচিয়ে বিজ্ঞের মতো বলল, আর 5 লাখের কথা বলছিস? টাকাটা বউয়ের চাপে পড়ে খরচ করতে মনোজবাবু বাধ্য হচ্ছেন। পার্থমেশর কথাগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, তবু টুপুরের মনে যেন খটকা থেকেই যাচ্ছে। মিতিন মাসি তো এত কাঁচা কাজ করে না। কাল মনোজবাবু যাওয়ার পর কাদের যেন রাশি রাশি ফোন করলো। ডিটেকটিভ ডিপার্টমেন্টের আইজি আঙ্কেলের সঙ্গে কথা বলল প্রায় 1.5 ঘন্টা। লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের সঙ্গেও ফেসবুক নিয়ে কি যেন আলোচনা করছিল মাসি। এসবের পিছনে নিশ্চয়ই মাসির নিজস্ব যুক্তি আছে। আছেই। টুপুরকে অবশ্য এখনো কিছুই বলেনি মিতির মাসি। বাড়ির কুলুঙ্গি থেকে পুঁথি উদ্ধার হওয়া নিয়ে মাসিকে শুনিয়ে শুনিয়ে সংশয় প্রকাশ করেছিল টুপুর। মাসি গ্রাহ্যই করল না। যাকগে, ওসব ভেবে কি লাভ? টুপুর তো মাসির লেজে লেজেই আছে, যা হবে সে তো দেখতেই পাবে। বিমানের প্রোপেলারের গর্জন চলছে একটানা। তারই মাঝে বেজে উঠল মাইক। প্লেন এবার নামবে শ্রীনগরে। যাত্রীদের সিট বেল্ট বাঁধার নির্দেশ দিচ্ছেন পাইলট। ঘুমন্ত ঘুমন্ত গলায়, কোমরে ঝটপট ফাঁস এঁটে টুপুর চোখ চাপল কাছে। আহা, কি মনোরম দৃশ্য! সামনে বরফে ঢাকা পীরপঞ্জাল পর্বতমালা, নিচের ঢালে এক গাঢ় সবুজ উপত্যকা। নাগরদোলার মতো নামছে বিমান। গাছপালা, বাড়িঘর, রাস্তাঘাট মিলিয়ে পটে আঁকা ছবিটা কাছে আসছে ক্রমশ। আরও কাছে এলো, আরও কাছে। ঢক করে মাটি ছুলো চাকা। তরতরিয়ে ছুটছে এবার, গতি কমাচ্ছে, থামলো অবশেষে। ছোট্ট বিমানবন্দরটির বাইরে এসে সামান্য হতাশই হলো টুপুর। কোথায় স্বর্গের নন্দনকানন? চারিদিক তো রীতিমতো ধুধু। বাতাসে ঠান্ডার লেশ মাত্র নেই। বিকেল 4:30তেও গরম লাগছে বেশ। লাগেজ ট্রলি ঠেলতে ঠেলতে বেরিয়েছে বুমবুম। টুপুরের পাশে দাঁড়িয়ে বলল, আমরা এখন কোন হোটেলে যাব রে দিদি? টুপুরের খুব ইচ্ছে হাউসবোটে থাকার। জলের মাঝে নৌকোর মধ্যে বাস করছে ভাবনাতেই যে কি রোমাঞ্চ। তবু বাসনাটা গোপন করে আলগাভাবে বলল, সে মাসি জানে। দীর্ঘক্ষণ পর সুযোগ পেয়ে সিগারেট ধরিয়েছিল পার্থ। বড় একটা টান মেরে বলল, কাল নেটে দেখলাম ডাল লেকের ধারে বেশ কয়েকটা দেখন বাহার লজ আছে। সবাই চাইলে কোনো একটা রিসর্টেও ওঠা যায়, লেকের একেবারে মধ্যিখানে, দ্বীপের উপরে। বুমবুম বলল, আমরা পাহাড়ের মাথায় থাকতে পারি না? ওখান থেকে সানরাইজ সানসেট দেখব। পার্থ আলগা চাপড় দিল বুমবুমের পিঠে। তরল সুরে বলল, দৌড় বোকা, শ্রীনগর তো একটা উপত্যকা, চারিদিক পাহাড় দিয়ে ঘেরা। এখানে সূর্য ওঠা ডোবা কোনোটারই তেমন চার্ম নেই। ভালো সানরাইজ দেখতে হলে। বাক্যটা শেষ হলো না, একটা ট্যাক্সি ধরে এনেছে মিতিন। হাত নেড়ে ডাকছে। ট্যাক্সি চালক এক প্রবীণ, পাক্কা কাশ্মীরি চেহারা। টকটকে রং, টিকলো নাক, নিখুঁত কামানো দাড়ি, পরনে ঢোলা কুর্তা পাজামা, মাথায় ফেজ টুপি। দরজা খুলে নেমে এসে নিজেই 3খানা সুটকেস তুলে দিলেন ডিকিতে। টুপুরা সিটে বসার পর স্টার্ট দিয়েছেন গাড়ি। তার পাশের আসনে মিতিন। তাকেই নম্রস্বরে জিজ্ঞেস করলেন, হ্যাঁ বহনজি, बोलिए कहाँ जाएंगे आप? मितिन केजो गलाয় বলল, अमन गेस्ट हाउस। वो कहाँ पर है? लाल चौक में? नहीं, रिसेप्शन सेंटर के बाद लेफ्ट घूम के शेरवानी रोड पकड़ के सोनावर बाग तक चलना। वहाँ होटल तरन्नुम के बगल में एक गली है, उसके अंदर में 4 बिल्डिंग छोड़ के दाहिना। समझ गए ना? हाँ जी। आप इधर में ही कहीं रहते हैं क्या बहन जी? नहीं तो, मैं तो पहली दफा श्रीनगर आ रही हूँ। ताज्जुब की बात, हमारा शहर को इतना अच्छा पहचानता है। মোবাইল ফোন কি কামাল। হাতের আইফোনটা দেখালো মিতিন। স্মিতে মুখে বলল, इसमें जीपीएस है ना?
তবু যেন বিশ্বাস হচ্ছে না প্রবীণ কাশ্মীরের। গাড়ি চালাতে চালাতেই বারবার টেরিয়ে তাকাচ্ছেন মিতিনের দিকে। মিতিন কিন্তু মোটেই বিব্রত বোধ করল না। ঘাড় ঘুরিয়ে সহজভাবে টুপুরকে বলল, গেস্ট হাউসটা তেমন আহামরি নয়, খাট বিছানা মোটামুটি, বাথরুম চলেবেল, রুমের টিভি নেই, খানা একেবারেই বাঁধাগতের। টুপুর কিছু বলার আগেই পার্থর প্রশ্ন ধেয়ে এলো, নেটে বুক করলে? ওই আর কি, এর চেয়ে ভালো কিছু চোখে পড়ল না, তাকাইনি। এই গেস্ট হাউসে ওঠাটাই আমার কাছে জরুরি ছিল। কেন, অতিথিশালাটির কোনো বিশেষত্ব আছে বুঝি? গেলেই মালুম হবে। বাতাসে জবাব ভাসিয়ে দিয়ে আইফোন ব্যাগে চালান করলো মিতিন। পুরনো আদ্যিকেলে মডেলের একটা ফোন বের করেছে, টিপছে খুটখাট, পরীক্ষা করছে কি যেন। টুপুর জিজ্ঞেস করলো, এটা বাতিল করে দিয়েছিলে না? হুম, চালুই ছিল, ব্যবহার করতাম না, বড্ড ঘ্যার ঘ্যার করে তো। এখন এর সিমটা ভরবো আইফোনে, আর আমার নম্বরটা চলে যাবে এই ফোনে। ফেরার সময় দিল্লিতে আবার বদলা বদলি করে নেব। টুপুর চোখ পিটপিট করলো, এত ঝামেলা ঝঞ্ঝাট করবে কেন? ওটাতে বিএসএনএল এর কানেকশন আছে যে, পোস্টপেড। এই কাশ্মীর ভ্যালিতে আর কোনো সার্ভিস প্রোভাইডার কাজ করে না, সুতরাং এখন থেকে ওই সিম দিয়েই বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। হ্যাঁ ঠিকই তো। পার্থ প্রায় আর্তনাদ করে উঠল, আমি তো নিয়মটা জানতাম না, তবু কেন যে বাড়িতে আগের সিমটা ফেলে এলাম। হ্যাঁ ঠিকই তো। পার্থ প্রায় আর্তনাদ করে উঠল, আমি তো নিয়মটা জানতাম, তবু কেন যে বাড়িতে আগের সিমটা ফেলে এলাম। এখন আর আফসোস করে লাভ আছে? বাইরে তাকাও, মন দিয়ে প্রকৃতি দেখো। মিতিনের এই কথাটাও টুপুরের কানে ঠাট্টার মতো শোনালো। কোথায় প্রকৃতি, নিসর্গ চুলোয় গিয়েছে। শহরে ঢোকার পর থেকেই অফিস ছুটির বেমক্কা ভিড়, ট্রাফিক জ্যামে ট্যাক্সি প্রায় নিথর, ধুলোয় ঢেকে গিয়েছে বাতাস, পোড়া পেট্রোল ডিজেলের গন্ধে বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস, কোলাহলেও কানে তালা লাগার জোগাড়। এ যদি ভূস্বর্গ হয়, কলকাতাও তো তাহলে অমরাবতী। যানবাহনের চাপে হাঁসফাঁস করতে করতে আমান গেস্ট হাউসের সামনে থেমেছে ট্যাক্সি। সাধারণ একটা দোতলা বাড়ি, সাইনবোর্ড না থাকলে খুঁজে বের করা যেত কিনা সন্দেহ। 3 ধাপ সিঁড়ির পর একটা খোলা দরজা। টুপুর আর বুমবুমকে নিয়ে ভেতরে ঢুকছে মিতিন। জিন্স টি শার্ট পরা এক তরুণ কম্পিউটারে মগ্ন। মিতিনকে দেখে চোখ তুলল। ইয়েস ম্যাম, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? মিতিন বলল, পারহ্যাপস ইউ হ্যাভ রিসিভড মাই ইমেল লাস্ট নাইট। মুহূর্ত থমকে থেকে ছেলেটি উঠে দাঁড়ালো। ও, आप ही मिस मुखर्जी, रूम आपका रेडी है, बोले गला उठालो। कलीम भाई, मैडम लोगों का सामान 3 नंबर में पहुंचा दो, जल्दी जल्दी। आइए आइए, आप सब आइए। वेलकम टू कश्मीर। आई एम मिलाप, রানিং দিস স্মল জয়েন্ট। চলছে কাশ্মীরি আপ্যায়ন। এক মধ্যবয়সী জিনিসপত্র নিয়ে যাচ্ছেন ভিতরে। পিছনে পার্থ আর বুমবুম। মিতিন দাঁড়িয়েই আছে। মিলাপ বলল, आप भी जाइए मैडम, थोड़ा आराम कीजिए। 1 সেকেন্ড। মিতিন ব্যাগ খুলে দেবলের একটা ফটো এগিয়ে দিল। ক্যান ইউ রিমেম্বার দিস ম্যান? একবার তাকিয়ে মিলাপ বলল, ও শিওর, লাস্ট উইক হি কেম টু দিস প্লেস অ্যান্ড দিস ম্যান। আইফোনটা বাড়িয়ে দিয়েছে মিতিন। মনিটরে বছর 45-এর একটা মুখ, সরু গোঁফ, ফোলা গাল, এক মাথা চুল, চোখে সানগ্লাস। টুপুরের চোখ বড় বড় হয়ে গেল। এটা কার ফটো? মিলাপকে কেনই বা ফটোটা দেখাচ্ছে মিতিন মাসি?